বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং রশিদুজ্জামান মিল্লাত এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক সমকালের উপসম্পাদক মাহবুব আজিজ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। একটা বিষয় সম্প্রতি বেশ লক্ষণীয়, সেটা যে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের বিরোধ অথবা বিরোধ তৈরি করবার চেষ্টা ভেতর থেকে কিংবা বাইরে থেকে, এবং হয়তো সেই বিবেচনা থেকেই সরকারের একজন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে বিএনপি আবারও ১-১১ আনবার চেষ্টা করছে কিনা, যদিও তিনি আবার কিছুটা ওর মধ্যে বিরোধ আছে তার বক্তব্যের মধ্যেও, যে হয়তো বিএনপির মধ্যে কেউ চাইছে, সবাই চাইছে না, বা বিএনপিকেও বিপদগ্রস্ত করতে পারে, এরকম কথা বলেছেন। আমার ধারণা আপনাদের দুজনেই লক্ষ্য করেছেন স্ট্যাটাসটা। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে কি শুনতে চাই প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ আমার সহ আলোচক, প্রথম দেখা হচ্ছে আজকে, এবং আপনি তো সমকালে রয়েছেন, আজাদ ভাইয়ের পত্রিকা সমকাল তো ভালো লিখছে এখন। দেখেন, আমার আজকে আপনার প্রশ্ন যে এই সরকারের বিরুদ্ধে যাবার পথে বিএনপি বা সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ, এটা জানানো দেখা যাচ্ছে যে এক ধরনের বিরোধ তৈরি হচ্ছে। প্রথম থেকেই আমরা এই সরকারকে সহায়তা দিয়ে আসছিলাম এবং এখনও দিচ্ছি, এবং সবসময় কিন্তু এই সরকার ফেল করলে আমাদের ফেল করা হবে আমরা মনে করতাম। কারণ এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে সরকার গঠন হলো, এই ফেসিবাদের পতনের কারণে যারা এই সরকার গঠন করলো তাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমরা সাহায্য করে যাচ্ছিলাম এবং এখনও যাচ্ছি। তাদের তো কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নাই, আপনার একদম রুট লেভেল থেকে আরম্ভ করে তারা সব কিছু কন্ট্রোল করবে। শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা দিয়ে এবং আমলা দিয়ে আপনার সমস্ত দেশ তো পরিচালনা করা যায় না, এবং আমলাদের মধ্যে তো দোষর রয়েছে। এই সমস্ত বিষয়গুলি অ্যাড্রেস করার জন্য বা ভালো ভূমিকা রাখার জন্য কিন্তু সবসময়ই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির মূল নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু সর্বদাই আমাদেরকে বলেছেন এই সরকারকে সহায়তা দেওয়ার জন্য। কিন্তু সরকারকে সহায়তা করতে গেলে মনে হয় তারা মনে করছে যে আমরা আমাদের একটা ক্ষমতার প্রভাব আমরা দেখাচ্ছি, এরকম একটা মনে করেই স্ট্যাটাসটা দেওয়া। কারণ এই স্ট্যাটাসে দেওয়ার কথা না, কারণ আমরা তো সর্বতই এই সর্ব জায়গায় যেখানেই যা হচ্ছে, যা ঘটছে, যেখানে দুর্নীতি, অনিয়ম বা দখলবাজি, চাঁদাবাজি, যা কিছু হোক না কেন, যেটাই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে সেটাকে অ্যাড্রেস করার জন্য একটা বড় দল হিসেবে, যে আওয়ামী লীগ নাই, এখন বিএনপি একমাত্র বড় দল বাংলাদেশে, যেখানে প্রায় 90% মানুষ তার সমর্থক, সেখানে আমরা কিন্তু সবাই মিলে তার চেষ্টা করছি। কিন্তু সরকারকে তো নিরপেক্ষভাবে কাজ করতে হবে, এটা তো আমরা বলতেই পারি। নিরপেক্ষভাবে কাজ করার অর্থটা হলো যে যাতে করে এখানে ফেসিবাদ যেভাবে জন্ম নিয়েছিল, পক্ষপাতিত্বের কারণে দেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছিল যে এখানে একটি দলের কাজ ছাড়া আর কোনো কাজ হবে না। তো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি দল মনে করে তারা নিজেরা, যে আমরা একটা দলের আমরাই এখানে যা যা বলবো তাইতেই করতে হবে এবং অন্য কারো মতামত আমরা নিব না, তাদেরকে উপেক্ষা করে আমরা চলবো, যদি এই ধরনের মতামত তারা দিয়ে থাকে সেটা তারা ভুল করেছে এবং এই মতামত দেওয়া উচিত নয়। এবং এরকম মতামতের ভিত্তিতে কি হবে যে আমাদের মনে কষ্ট লাগবে এবং আমরা এই সরকারকে যে সহযোগিতা দিয়ে আসছি প্রতিনিয়ত, সেগুলি থেকে আমরা আস্তে আস্তে সরে আসব। এবং সরে আসলে কি দাঁড়াবে, তারা কি এই দেশটা চালাতে পারবে? এখন পর্যন্ত আইন শৃঙ্খলাকে ঠিক করতে পেরেছে? এখন পর্যন্ত যে এই বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলি ঘটে সেগুলি অ্যাড্রেস করার জন্য আমাদের দল থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়, যেভাবে আমরা গিয়ে মিটিয়ে দেই, সেগুলি কি সম্ভব হবে? এটাকে তাদের চিন্তা করা উচিত নয়? আর আপনার কি মনে হয় যে বিএনপি যদি সহযোগিতা না করে এবং দেশে যদি গণতন্ত্র ফিরে না আসে, এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করে যে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেটা কি প্রতিষ্ঠা হবে? কোনোদিনও হবে না। কাজেই
আমি মনে করি যে স্ট্যাটাসটা পোলাপান মানুষ দিতে পারে এবং তারা হয়তো না বুঝিয়ে দিছে। আমাদের একটা বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনা থেকে আমাদের মহাসচিব বলেছে সরকারকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিরপেক্ষতার কিছুটা অভাব দেখা যাচ্ছে। এমনকি শোনা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার উপদেষ্টাদের সমন্বয়কদের সহায়তায় অনেক কিছু আপনার পোস্টিং হচ্ছে, আপনার নিয়োগ বাণিজ্যও হচ্ছে, এ ধরনের কথা শোনা যাচ্ছে এবং লেখালেখিও হচ্ছে। তো এই কারণেই আমাদের মাননীয় মহাসচিব সতর্ক করে দেওয়ার জন্য সেই সঙ্গে কিন্তু আমাদের সহযোগিতাও পরিলক্ষণ হয়, যে আমরা সতর্ক করে দিচ্ছি যে এই সমস্ত কথা শোনা যাচ্ছে যাতে না হয় এবং সুন্দর সুষ্ঠুভাবে তাড়াতাড়ি তারা একটা ইলেকশনের রুটম্যাপের দিকে এগিয়ে যায়। যেহেতু ইতোমধ্যেই কিছু সংস্কার কমিশন বা সংস্কার করে তারা কিছু প্রস্তাবনা জমা দিয়েছে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে তাড়াতাড়ি একটা ইলেকশনের দিকে গেলে সবাই মিলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাবো, এই আশা নিয়ে কিন্তু সেই কথাটা বলেছি। তার জবাবে যদি এই ধরনের পাল্টা জবাব হয়, সেটা আমি বলবো অপরিপক্ক একটা স্ট্যাটাস। মাহবুব আজিজ। জি, ধন্যবাদ। তো আমি ভাইয়ের কথার সঙ্গে প্রায় একমত, কিন্তু একেবারে যে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে সে কথাটা বলেছে আমাদের এক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এটা স্ট্যাটাস দিয়েছেন, অথবা মাহফুজ আলমের যে স্ট্যাটাসগুলো আমরা দেখছি গত 2-3 দিনের মধ্যে, সেরকম আমার মনে হয় না। কারণ এবার আমরা স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলার সেটা একটা মাহফুজ সাহেব সরিয়ে ফেলেছিলেন একটা পরিস্থিতি বুঝে, যেহেতু খুবই প্রতিক্রিয়া আসছিল। জুলাই ঘোষণার প্রেক্ষিতে ছিল স্ট্যাটাসটি। না সেটার কথা বলছি না, যে ভারতের কিছু। ও হ্যাঁ, ভারতের সাথে আরেকটা ব্যাপার ছিল। হ্যাঁ, সরাসরি একটা উপদেষ্টা হিসেবে এইরকম একটা অবস্থানে থেকে উনি যদি একটা দেশের বিরুদ্ধে সরাসরিভাবে কথা বলেন, এটাও কি সরকারের মধ্যে বসে একজন উপদেষ্টা করতে পারেন কিনা? তার মানে ওনারা যে এটা জানেন না তা তো নয়, জেনে বুঝে যখন করছেন তার মানে একটি বার্তা কিন্তু এর মধ্যে আছে। এবং ওনারা যখন চেষ্টা করছেন একটা রাজনৈতিক দল তৈরি করতে, এবং দলের ভেতরে এখন কাজ হচ্ছে, সেটা কি ওনারা করতে পারেন? সেটা তো ওনারা পারেন না। এই জন্যই তো প্রশ্নগুলো উঠছে বেশি। এখন ওনারা যখন স্বীকার করছেন না যে ওনারা করছেন, সবচেয়ে ভালো হতো কি, ওনারা রাজনৈতিক দল অবশ্যই করা উচিত ছিল, যেহেতু জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এত বড় একটি ঘটনা ঘটেছে। এবং এটা তো ঠিক যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কিন্তু 3 আগস্টে নাহিদ ইসলামী উচ্চারণ করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি আসলে, সেটা যদি আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করায়, কাঠগড়ায় দাঁড় করায়, সেই আচরণগুলো বন্দোবস্ত করবেন। হ্যাঁ, এবং সেই আচরণগুলো কি তাদের করা ঠিক হচ্ছে? এই গত কয়েকদিনে আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্রদের নিজেরা মারামারিতে লিপ্ত হয়েছে। তাদের সার্জিস আলম পদত্যাগ করেছেন একটি গুরুত্বপূর্ণ পজিশন থেকে, জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক থেকে, এবং উনি বলছেন যে আমি অন্যত্র ব্যস্ত থাকাই ঠিক আছে। জুলাইয়ের শহীদদের পুনর্বাসন করাটা তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেটিতে উনি কেন নিজের নাম প্রত্যাহার করলেন? তারপর হাসনাত আবদুল্লাহও কিন্তু আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানেও তিনি বিএনপির বিরুদ্ধেই কিন্তু স্ট্যাটাসটি দিয়েছেন, এবং প্রায় সরাসরি। তাহলে এগুলো আসলে কি বোঝা যাচ্ছে? তাহলে কি মনে হচ্ছে না সার্জিসের পদত্যাগের বিষয়ে বা সার্জিসের ওই পদে থাকাটাকে নিয়েও কেউ কিন্তু প্রশ্ন তুলেছেন, যে তিনি যেহেতু একটি রাজনৈতিক দল করবার প্রক্রিয়ার মধ্যে আছেন, উনি আবার কি করে তিনি যদি ওই জুলাই ফাউন্ডেশনে যেখানে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হবে এবং সেখানে উনি পক্ষপাতিত্ব করবার সুযোগ থাকে, তাহলে করেছেন সেটা না, তাহলে করতে পারেন যে উনি যেহেতু ওনারা রাজনৈতিক দল করতে চাইছেন, তো ওনারা এমন কাউকে এই সুযোগ সুবিধা হয়তো দিতে পারেন। যেটা আবার মিশা মিল্লাত তো কিছু অন্য অভিযোগ করলেন, যে বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য থেকে আসছে তো অভিযোগগুলো। যেমন আসিফ মাহমুদ যে ত্রাণ নিয়ে
হেলিকপ্টারে 6 ঘন্টায় কতগুলো জায়গায় গেছেন ইত্যাদি এই খবরগুলোতে এসেছে এবং এগুলো নিয়ে মির্জা ফখরুল সাহেবও বললেন যে উপদেষ্টা যদি সরাসরি হেলিকপ্টারে ত্রাণ বিতরণ করেন তাহলে তিনি কি করে নির্বাচনে দায়িত্ব পালন করবেন তখন তার মানে তখন তাকে এইখান থেকে সরে আসতে হবে এবং এই উপদেষ্টা 3 জনকেই সরে আসতে হবে দল থেকে। না কিন্তু কখন সরে আসবেন? আপনি যদি মনে করেন দল টল গুছিয়ে ক্ষমতায় থেকে সুবিধা করে নির্বাচনের 15 দিন আগে আপনি সরে গেলেন, সেটা কি অ্যাকসেপ্টেবল হবে? তখন তো হবেই না, এখনো তো হচ্ছে না, এই কারণেই প্রশ্নগুলো উঠে গেছে। হ্যাঁ, এবং অবশ্যই এটা আমার মনে হয় কি আসলে দায়বদ্ধতার জায়গাটি তো আসলে এরকম ভাবে আমরা কেউ কেউ বলবো তারপরে আপনি মানবেন তা তো না। ছাত্রদের কাছে কিন্তু আমাদের ওই দায়বদ্ধতাটা প্রত্যাশিত। যেই জুলাই আগস্টের অভ্যুত্থানের বিরচিত নায়ক তারা কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন? মাহফুজ যে সর্বশেষ যে কথাগুলো বলেছেন যে সেকুলারিজমের কি ধরনের একটি ভাষা, যে যারা সেকুলার তারাই নাকি বড় ফ্যাসিবাদের প্রেতাত্মা, এরকম একটা কথা বলছেন। এবং আমরা কি দেখতে পাচ্ছি না যে মুক্তিযুদ্ধকে একটু খাটো করা, একটু পাশে রাখা, একটু বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবার একটি চেষ্টা আছে। আজকে সংবিধানের আপনি 3টি মূল নীতি সরিয়ে আরও 4টিকে যুক্ত করবার যে চেষ্টা, 72-এর সংবিধানকে কবর দিয়ে দেওয়া হবে, এগুলো কেন তাহলে জুলাই মাসে বলা হলো না? 14 তারিখে যখন শেখ হাসিনা বললেন তুমি কি আমি কি রাজাকার, এটা রাজাকাররা বলেছে, তারপরে যখন আন্দোলনটা শুরু হলো 3 তারিখের আগে তো শেখ হাসিনার পতন এটাই তো আসলো, তখন এই সমস্ত কোনো কথাই কেন আসেনি? তখন তো মুক্তিযুদ্ধের গান কণ্ঠে নিয়েই আন্দোলনটা ছিল। তখন কেন ছাত্ররা বললেন না যে আমরা কিন্তু 72-এর সংবিধানকে মাটি চাপা দেব, আমরা দেশের নাম বদলে ফেলবো? এই কথাগুলো কিন্তু এখন আসছে। তার মানে যেই একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, সেই শূন্যতাতে ছাত্ররা আসতে চান। আমি মাহবুব এই প্রশ্নটা করতে চাই যে ছাত্ররা বলা হচ্ছে, এই 3 জন বা 6 জন তারা কি আসলে এখন আর সারা দেশে ছাত্রদের প্রতিনিধিত্ব করে? কিন্তু ওই যে 158 জনের যে প্রতিনিধি, ওই 158 জন কি একসঙ্গে আছে? না, তা নাই, কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে? সম্ভবত নাই, 158 জনের অনেকে পদত্যাগও করেছেন। হ্যাঁ, তাহলে এটা আপনি বলতে পারেন কিনা? এবং ওই 158 জন কিন্তু 158 জনকে নিজেরা চিনতেনও না, তাদের মধ্যে সেই যোগাযোগও ছিল না। সেই কারণে আমার প্রশ্ন যে তারা কি দাবি করতে পারে কিনা তারা ছাত্রদের, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের প্রতিনিধিত্ব তারা করে? তারপরেও কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে, ঠিকই আছে, কিন্তু তারপরেও ধরেন এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, মানে এটা হচ্ছে ওই যে স্বৈরাচার যা করে সে জনগণের নামে করে, বিএনপি যা করে জনগণের নামে করে, জামাত যা করে জনগণের নামে করে, সবাই সব জনগণের নামে করে। তো আপনি এখন আপনারা বা অনেকেই সব ছাত্ররা বলছে, সেটা তো ঠিকই। তারপরে এটা কিন্তু বিএনপি নেতৃত্ব, মনে করি কোটি কোটি ছাত্রের বা লক্ষ কোটি ছাত্রকে অসম্মান করা হয় কথা বলবার মধ্য দিয়ে। সেটা যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সামনে, হয়তো আপনার কথাটাই আরো দৃশ্যমান সত্য হিসেবেই উদ্ভাসিত হবে। কিন্তু তারপরেও আমরা মনে করি জুলাই আগস্টে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, এত বড় একটি দানব আমাদের মধ্যে চেপে বসেছিল, সেইটিকে শেষ পর্যন্ত এইভাবে উৎপাটনে ছাত্রদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিরচিত ভূমিকা। আমি ছাত্রদের ভূমিকা নিয়ে তো কোনো প্রশ্ন তুলি, এই নেতাদেরও আছে। এই নাহিদের যে বক্তব্য, এক দফা শেখ হাসিনাকে চলে যেতে হবে, অবশ্যই আছে, এবং তাদের এই ছেলেগুলোর আছে, তাদের 6 জনকে যে ধরে নিয়ে গেল ইয়েতে, আপনার হারুন আঙ্কেলের ভাতের হোটেলে, সেখানে নিয়ে গেল এবং তাদেরকে টর্চার করা হলো সবাই, এবং সবাই তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তাদেরকে দিয়ে জোর করে বিবৃতি দেওয়ানো, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, আবার তারা নাগরিক সমাজের প্রতিনিধিরা ডিবি অফিসের সামনে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে বললেন, তারপরে তাদের ছেড়ে দেওয়া হলো। তারা আগে যা বিবৃতি দিয়েছেন সেখান থেকে তারা দেশের মানুষের চোখে দাঁড়ালেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই যে তারা যখন ওই যে ভাতের হোটেল থেকে বিবৃতি দিচ্ছিলেন, বাকি যারা তখন বিবৃতিগুলো দিচ্ছিলেন এবং দিয়ে যারা মানুষের ওই জনগণের আশাটাকে জাগিয়ে রেখেছিলেন, তারা কোথায়? হ্যাঁ, সেই জিনিসগুলো তারা বুঝবে, এবং হয়তো কোথাও না কোনো একটা তারা বুঝবে, কিন্তু আমরা তো দেখবো নিশ্চয়ই, এবং কোথাও না কোথাও তো নেতা বের হয়। জিল্লুর ভাই, জি দেখেন, আপনার যে শেষ কথায় আসি আর কি, মানে 6 জন যখন ছিল ডিবি অফিসে, তখন আমরাও ছিলাম, আমাদেরকেও রিমান্ডে নেওয়া ছিল আর কি। তখন 6 জন আবার আমাদের সঙ্গে দেখা করে গেছে। 6 জনে এসে
আমি ছিলাম, আমাদের সাবেক এমপি স্বপ্ন সাহেব ছিল, তারপরে আমরা অনেকেই 14-15 জন ছিলেন আপনি? না, ওরা আমাদের একটা ডিভিশন সেল ছিল, মানে যেখানে আমাদেরকে রাখা হতো, আমরা 14-15 জন ডিবি অফিসে ডিবি অফিসে। তো ডিবি অফিসে ওরা ওই এসে আবার ওই এর জন্য জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ওখান থেকে নেমে যাওয়ার পথে, তাদের রুমে যাওয়ার পথে আমাদের সঙ্গে দরজায় দাঁড়িয়ে 6 জনে মিলে কথা বলে গেল আর কি। তো যাই হোক, মানে তখনও তারা বললো যে আমরা ভাই আপনারা আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি, আমাদের জন্য আপনাদের জেলে থাকতে হচ্ছে, এটাতে উদ্ধার পেতেই হবে। এই যে স্পিরিট, তখনকার যে স্পিরিটটা, এটাকে নষ্ট করছে কে? এটা কিছু কিছু মানে আপনার লোভের জন্য কি এটা নষ্ট হতে দেওয়া যাবে? এটা কোনোদিনই হতে দেওয়া যাবে না, এবং এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না। আপনার এক দফা দাবি আপনার 19 তারিখে তো শেষই হয়ে গেছিল, যে ছাত্রদের দাবি যে ছিল 6টা, যে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি ছিল তো 6টা, কখনো 9 কখনো 8 দফা দাবি প্রথম ছিল আর কি। 8 দফায় আপনার 8 থেকে 9 দফা হলো, এটা সবগুলি কিন্তু মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পর তো কোনো আন্দোলন, প্রথমটাই তো ছিল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। না না, সবগুলি দাবি মেনে নিয়েছিল আর কি, অলমোস্ট মানে দাবি মেনে নেওয়া শেষ, তোমাদের যা যা করা দরকার করব আমরা, সরকার সারেন্ডার করেছিল, তার মানে আন্দোলন এখানে শেষ হওয়ার কথা। তখন কেন আন্দোলনটা চললো? বিকজ এক দফা দাবিটা কার? বিএনপির। 2 বছর আগে থেকে, 4 বছর আগে থেকে, 15 বছর আগে, না না না, আমরা যে মানে এই 18-র পর থেকে আমাদের যে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেল, তারপরে থেকে কিন্তু আমরা এক দফা দাবি করেছি যে হাসিনা তুই, আমাদের এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এটার হলো স্লোগান আর কি, মানে সরকার তুই কবে যাবি, তোমাকে যেতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এবং এই দফার এই কারণেই সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এবং সেটার স্ফুলিঙ্গ হিসাবে এই 8 দফা নিয়ে যে ছাত্ররা আন্দোলন করলো, এবং সেটা যখন অলমোস্ট নিরসন হয়ে গেল, মেনে নিল সরকার, তারপরে কিন্তু এই আন্দোলনটা চলার কথা না। এক দফাটা কোত্থেকে আসলো? এক দফা দাবি যখন মানে করা হলো, সেটা নিশ্চয়ই ব্যাকআপ দ্য মানে টু ব্যাক দ্য স্টুডেন্ট আমাদের হাত ছিল। আমরা রাজনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করেছি, সাহায্য করেছি, এগুলো অস্বীকার করতে পারবো না। আমরা বিএনপি এবং যুগপৎ আন্দোলনে যারা ছিল, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিস্ট ছাড়া, সবাই মিলিয়ে আমরা সহযোগিতা করেছি। এবং সেখানে যখনই এক দফা দাবির কথা হলো, সারা বাংলাদেশের লোক জাগ্রত হলো যে এই বিএনপির স্লোগানটা এসেছে, এক দফা দাবি, নেমে যাও। এবং তখন থেকে কিন্তু নেমে গেল। তখন আমরা বাই দ্যাট টাইম জেলে আর কি, তো আমরা শুনেছি যে তখন থেকে কিন্তু মানুষের স্রোত, এবং এই স্রোতের ধারায় সমস্ত মানুষ একসঙ্গে এই গণ-অভ্যুত্থানটা, আপনারা জেলে গণ-অভ্যুত্থানটা ঘটালো। এখানে তাহলে একটু বলবো, আমি শেষ করে নিই। আপনি দেখেন 3 কোটি ছাত্র অলমোস্ট, যদি কলেজের স্টুডেন্ট থেকে ধরেন আর কি, সারা বাংলাদেশের স্টুডেন্ট আছে 3 কোটি, যারা ভোটার হওয়ার মতো যোগ্য আর কি, হ্যাঁ, আর এ থেকে 3 কোটি। তো এরা এই 3 কোটি ছাত্রদের মধ্যে আপনি দেখেন কিছুদিন আগে নাগরিক কমিটি করবে বলে একটা ইয়ে করলো, নাগরিক কমিটি করেছে, যেটা তারা নাগরিক কমিটি নিয়ে তারা বিভিন্ন জেলায় গেল আর কি, টু ফর্ম দ্য কমিটি। তো লাস্ট 4-5 দিন আগের খবর আপনি নিয়েন, আপনার সম্ভবত 45টা জেলায় তারা গিয়েছে তখন পর্যন্ত। 45টি জেলায় যে কমিটি করার জন্য যে সমস্ত, যেরকম একটা স্পিরিট ছিল ওই সময়, যে তাদের দেখে মানুষজন, ছাত্ররা সবাই দৌড়ে আসবে, চলে আসবে, আমাদের ছাত্রনেতা এসছে, আমরা মানে এই ছাত্রের পিছনে থাকবো, এরকম তো হওয়া উচিত ছিল। কিন্তু তাকে হয়েছে সমস্ত 45টা জেলার যারা ছাত্র সমাবেশ হয়েছে, তাদের যাওয়ার প্রেক্ষিতে, রাজনৈতিক দল গঠন করার প্রেক্ষাপট তৈরি করার জন্য, সেটার আপনি যদি সবগুলো একখানা করেন 2000-3000 ছাত্র হবে না। আমাদের ছাত্র দল, এটা ছাত্র না, ছাত্র দলের আপনার একটি প্রসেশন 5-7 দিন আগে যেটা হলো, সেটা তো এখানে তো ছিল প্রায় 5 লাখ ছাত্র, 4 লাখ 5 লাখ ছাত্র। তা আপনি সারা দেশব্যাপী ঘুরে
আপনি 2000 ছাত্র জোগাড় করতে পারেন না। আবার রাজনৈতিক, ঠিক আছে আপনারা রাজনীতি করবেন, রাজনীতি করার অধিকার তো সবার আছে, এবং এর গণতান্ত্রিক দেশে একটা আপনারাই তো মানে আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা উঠে আসবে, ছাত্ররা লিডার হবে, এই ছাত্র থেকেই আবার দেশকে পরিশুদ্ধ করে সুন্দরভাবে চলবে, এটারই তো প্রক্রিয়া অনুসারেই তো আমরা মানে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম। এখন যদি মনে করে যে না আমরা এখানে বসেই আমরা একটা রাজনৈতিক দল গঠন করব, ছাত্রদের নিয়ে একটা ছাত্রদের তকমা লাগিয়ে আমরা সারা দেশে একটা খুব বড় ধরনের একটা সাপোর্ট পাবো, এই ধরনের চিন্তা ভাবনা যদি করে, তাহলে তো এটা শেখ হাসিনার মতোই হলো। শেখ হাসিনা সরকারের থেকে তো এগুলো করেছে, সরকারের থেকে তো আপনার রাজনীতি বা ভোট বা আপনার যে বিভিন্ন ধরনের লোকজন বসানো, এগুলি তো আপনি তো করেছে ফেসিবাদরা। তো ফেসিবাদের মধ্যে আচরণ যদি এখনই এই ছেলেদের মধ্যে যদি জন্মায়, তাদের দিয়ে আপনি কি আশা করতে পারেন? আপনি আশা করতে পারেন না কোনো কিছু। বরঞ্চ তারা সুন্দরভাবে এই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি ফাইট দিয়ে গিয়ে নিজেরা লিডারশিপ নিয়ে চলে আসতো, এখানে নেমে তারপর একটা দল গঠন করে আস্তে আস্তে তারা এগোতো, এটা 10-15 বছরের একটা ব্যাপার। 10-15 বছরের পরে গিয়ে তারা একটা রাজনৈতিক ফিগার হিসেবে তারা তো যদি শুদ্ধভাবে যদি চলার চেষ্টা করতো, সেটা হলে ভালো হতো। এবং সেটা না করে আজকে রাজনৈতিক দলদের আপনার বিপক্ষে নিয়ে যাচ্ছে, এবং বিপক্ষে নিয়ে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের খুবই খারাপ অবস্থা কিন্তু হবে। এখনই যে অবস্থা, আপনার এই মার্চ আসলে আপনার বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, সেচ থাকবে না, সার পাবে না, রমজান মাসে যে অবস্থা, এই অবস্থা আপনার যে রাজনৈতিক অভিজ্ঞতাও নাই, আর কখন কি বলবে এগুলা ঠিক নাই। এখনো সময় আছে যে সবার সঙ্গে বসে, স্পেশালি বিএনপির সঙ্গে বসে তাদের আলোচনা করা দরকার যে কিভাবে আমরা চললে আমরা সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে দেশটাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে যেতে পারব। ধন্যবাদ মাহবুব আজিজ। না, এই বিষয়গুলো নিয়ে তো কোনো দ্বিমত নাই, অবশ্যই নির্বাচন, এবং কিন্তু যে কথাটি ভাই একদম মিস করে গেলেন যে 14 তারিখের পরে আপনারা জেলে গেলেন ইত্যাদি, এর মাঝখানে কিন্তু পাখির মতো গুলি করে মানুষ মেরেছে আওয়ামী লীগ, 1580 জনের মতো। এই যে এত বড় একটা সহিংসতা, নিজের দেশের মানুষের মধ্যে নিজের দেশের পুলিশ কখন গুলিটা ছুড়ল, নির্দেশটা কার ছিল, এই রাজনীতিটা কোন রাজনীতি? এইটাই হচ্ছে সেই শ্রেণীর যে রাজনীতিটা আওয়ামী লীগ। এবং আমরা যদি আরও অন্যান্য বড় দলগুলোর কথা ভাবি, যে অবশ্যই বিএনপি গুলি করে নাই, বিএনপি তাদের বিরুদ্ধেই ছিল, 15 বছর ধরে তারা আন্দোলন করেছে, 50-60 লক্ষ লোকের নামে তাদের মামলা আছে। কিন্তু যেই রাজনীতির বিষ বৃক্ষটা তৈরি হলো গত অন্তত 30-40 বছরে, সেখানে বিএনপির কম দায় নেই। 2006-এর কথা আমাদের মনে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, প্রত্যেকটা বড় দলের দায় আছে। 72-71-এর মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগের যে নৃশংসতা প্রথম 3 বছরের, তারপরে বিএনপি এলো, তারপরে জাতীয় পার্টি 9 বছর থাকলো, প্রত্যেকটা পর্বেই কিন্তু মানুষ মারা গেছে, নিহত হয়েছে, ছাত্র খুন হয়েছে, প্রত্যেকবারই ছাত্রদেরকে এগিয়ে আসতে হয়েছে। 90-তে এত বড় গণ অভ্যুত্থান হলো, 3 দলের জোটের রূপরেখা হলো, সেই 3 দলের জোটের রূপরেখা কেউ মানলেন না। তারপরে বিএনপি এলো প্রথম, তারপরে আবার আওয়ামী লীগ এলো, তারপরে বিএনপি, 3টা নির্বাচন হলো ঠিকঠাক মতো। তখন মোটামুটি একটা শান্ত স্থিতিশীলতার মধ্যেই তো এগিয়ে গিয়েছিল। প্রথম ধাক্কাধাক্কিটা কিন্তু শুরু হলো 2006 সালে, পরে একটা 1/11 এলো, এবং তারপরে 2009 সালে আওয়ামী লীগ আসার পর প্রথম টার্মের পর থেকেই তারা 14 সাল থেকে নিজেদের রাজত্বে নিজেরা রাজা হয়ে গেল। ছলচাতুরি নির্বাচন করলো পরপর 3 বার, বিএনপিকে নস্যাৎ করার চেষ্টা করলো, জাতীয় পার্টিকে সাথে নিল, ক্লাউনের মতো করে নিয়ে একটা জোড়াতালির রাজনীতি তারা শুরু করলো। এই পুরো বন্দোবস্তটাকে পরিবর্তনের যেই কথা ছাত্ররা বলছে, সেটা অবশ্যই যুক্তিসঙ্গত, যে শুধুমাত্র একটি নির্বাচন দিলে এটা সঙ্গত হবে না। কিন্তু মাহবুব, আপনি নিজেই বলছিলেন যে এই বলবার মধ্য দিয়ে তারা যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাইছে পরিচ্ছন্নভাবে, অন্য অনেক কিছু করছে, এবং ইডিওলজিক্যালি, ফিলোসফিক্যালি বাংলাদেশকে একটা
বিশেষ ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টাও তাদের মধ্যে আছে। কারো মধ্যে। তাদের কিছু কারো মধ্যে। সরকারের ভেতরে বাইরে দেশের বাইরে তাদের কিছু প্যাট্রন বা মেন্টরও দেখা যাচ্ছে কারো মধ্যে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। এবং এই কারণেই জিল্লুর ভাই আমার তাহলে আপনি কারো মধ্যে আপনি বলছেন বটে, কিন্তু এই কারো বা এই কেউ হচ্ছে গুরুত্বপূর্ণ এখন আপনার কাছে, আমার কাছে, ওনাদের কাছে, সবার কাছে, কারণ তারাই সামনে আছে, তারাই কথা বলছে। যে কথা বলে না, যে দৃশ্যমান না, তাকে নিয়ে তো আলোচনা করলে সেই আলোচনা গ্রহণযোগ্য হবে না। কিন্তু এটাও তো ঠিক যে আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে সেটাকে উপড়াতে হবে এবং সেই প্রশ্নগুলো করতে হবে। আমি আপনার প্রশ্নের সততা নিয়ে, মানে প্রশ্ন করা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আপনার প্রশ্ন যৌক্তিক, কিন্তু আপনি যে প্রশ্নটা তুলছেন আপনার উদ্দেশ্যের সততা নিয়ে আমার প্রশ্ন। কোন উদ্দেশ্য? আপনাকে পার্সোনালি বলছেন, যারা বলছেন। আচ্ছা, সেই উদ্দেশ্য এখন আমাদের কি করণীয় আছে বলেন? আমরা আপনি বলেন যে আপনি একটা সবাই মিলে এক ফ্যাসিবাদকে সরিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কি অন্য ফ্যাসিস্টের কণ্ঠস্বর শুনতে পাই না এখন? ফ্যাসিজমের এর আগেও পেয়েছি, বারবার পেয়েছি, অপারেশন ক্লিন হার্ট শুনেছি, কিন্তু সেটার সঙ্গে মিলিয়ে তো লাভ নাই। আমি বলছি যে বারবার সেই পেছনের সঙ্গে মেলালে তো আপনি সামনে এগোবেন। আপনি এত রক্তদান, এত জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে, কিন্তু শুধু একটি নির্বাচনই কি সমাধান? শুধু একটি নির্বাচন সমাধান না, কিন্তু আপনি কি 6 মাসে বলবেন আপনি নির্বাচন ছাড়া সমাধান করবেন বা কিভাবে? আপনি না, নির্বাচন ছাড়া সমস্যার সমাধান হবে না। তাকে বিকেন্দ্রীকরণ করতে। আপনি আমাকে বলেন যে এই 5 মাসে আপনার পারফরম্যান্স কি? আমি তো তাদের হয়ে কোনো না, আপনার করতে চাই না। আমি বলতে চাচ্ছি আপনি সাংবাদিক হিসেবে তাদেরকে প্রশ্ন করেন, অবশ্যই প্রশ্ন তাদের কাছে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা কি, এই গত 5 মাসে আমাদের কি পারফরম্যান্স, বিরোধী দলীয় রাজনীতি অথবা সাংবাদিকদের কি পারফরমেন্স আপনি দেখেন। আমরা কি প্রেস ক্লাব দখল করছি না? আমরা কি বিভিন্ন পদগুলো দখল করছি না সাংবাদিকরা? আমরা যে যেখানে পাচ্ছি সেখানে চাঁদাবাজি, দখলবাজি করছি না? আর 1,500 কর্মীকে কোন দল বহিষ্কার করেছে? বিএনপি নিজে 1,500 বহিষ্কার করতে হয়েছে, তো বাধ্য হয়েছে, তাদের তো মুখ রক্ষা করতে হবে, সেটা পরিশুদ্ধ করার জন্য। এই তারাই শুধু পরিশুদ্ধ করতে হবে। তো সেটাকে আপনি তো তার মানে পরিস্থিতিটা কি, প্রশংসা করবেন না নিন্দা করবেন? আমি ব্যবস্থাটিকে চিহ্নিত করব। এই হচ্ছে দখলবাজির রাজনীতি, যে একদল যাবে আর একদল বসে যাবে, সেটা প্রত্যেকটা পেশাজীবীরাও তাই করছে, কিন্তু ডাক্তারদের মধ্যে। কিন্তু মিস্টার মিল্লাত পৃষ্ঠ মানে কথা বলবার সময় বলেছেন যে, অভিযোগ করেছেন যে এখনো ওই পদ বাণিজ্য, বদলি, নিয়োগ, ব্যবসা, সেগুলো হচ্ছে, এবং এটা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ যেমন বিএনপির বিরুদ্ধে আছে, আবার অন্যদের বিরুদ্ধে, ইভেন সমন্বয়কদের নামে হচ্ছে, সেই অভিযোগ আছে। আমরা তো নিয়মিত ব্যবসায়ীদের সঙ্গে কথা করা ছাড়া আপনি তো আর সামনের দিকে যেতে পারবেন না। আচ্ছা, আপনার সংস্কার করার জন্যই তো এই সময়টা, না হয়তো একটা সরকার চলে গেলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন হওয়ার কথা। কেন নির্বাচনটা হয়নি? বিকজ কিছু সংস্কার দরকার। কারণ সরকার স্বাভাবিকভাবে যায় না, স্বাভাবিক যায় না, এবং 15 বছরে যা পারেন নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। ছাত্ররা করে দেখায় নাই, ছাত্ররা স্টার্ট করেছে। ছাত্রদের সঙ্গে আপনি দেন এখন একটা আন্দোলন করেন, এতবার নির্বাচন হলেন, রাতের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, শেষ রাতের নির্বাচন, কিছুই তো করতে পারলেন না, করলো তো সেই ছাত্র। শোনেন, একটা জিনিস এটা আপনার মনে রাখতে হবে। আপনার ধরেন একটা দেওয়াল আপনি তৈরি করছেন আর কি, লাস্ট কলামটা যেটা তুলবেন আর কি, সেটা লাস্ট কলামে গিয়ে যদি আপনি যে লাস্ট কলামটা আপনি তুলেছেন, সো জিন্দাবাদ সকল ওয়াল আপনার। আপনি যে এই যে প্রথম থেকে ওয়ালটা করে আসলেন, প্রথম করতে করতে দেওয়ালটা দিলেন ঠেকানোর জন্য, লাস্ট পেরেকটা যখন দিবেন তখন যে দিল ঠুকলো, মানে সেই সব কিছুর অধিকারী, এটা বলাটার মধ্যে বোকামি আছে। ফুটবল খেলায় গোলটা যে দিল এটাও আপনি বানিয়ে দিলেন, আপনি গোল দিলেন, দিতে হবে। এটার জন্য আপনার কিন্তু সব ছাত্ররা তো এর আগেও আন্দোলন করেছে, সেগুলো অনেক আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক চাই ওইগুলাই পরিণত হয়ে এখানে অনেক করেছে, কিন্তু সেই আন্দোলনে কিন্তু কম ছোট ছিল না, অনেক বড়, এবং এরা তখন ছোট ছিল। তারা এই ব্রুটালিটি না দেখালে এইটাও হতো কিনা সেটাও একটা প্রশ্ন। আপনার 28 অক্টোবরে মানে শুধু আপনি কম্পার্টমেন্টালি বা পার্শিয়ালি দেখলে তো হবে না, সামগ্রিকভাবে দেখাতে হবে। এবং এটাও কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বড় আন্দোলনেই কিন্তু ছাত্রদের এই ধরনের ছাত্রদের তো
ডেফিনেটলি ছাত্রদল আছে না, আমাদের ছাত্রদল সবসময় সম্পৃক্ত ছিল। আপনার এরশাদের পতনের সময় কিন্তু সর্বদলীয় ছাত্রঐক্য সামনে ছিল, কিন্তু সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা এসে পার্লামেন্টেও ঢুকতে পারে নাই বা ঢোকে নাই। ওইগুলোর অভিজ্ঞতা থেকেই ছাত্ররা এবার কিন্তু এই দাবি করছে যে আমরা এর আগে বারবার ঠকেছি, জাতিগতভাবে ঠকেছি, এরকম একটা ভাষ্য আছে আর কি। কিন্তু আমরা যে ছাত্রকে ডাকে ছিল আছে, মানে আমার তখন তো হয় নাই, তখনকার, হ্যাঁ তখন হয় নাই। যাই হোক, আপনার হিসাব ইজ সিম্পল, শর্টকাট। আপনার যদি ক্ষমতায় থেকে আপনি লোভ করেন বেশি, তার পরিণতি কি হয় এটা আমরা শেখ হাসিনার পতন দেখে আমরা উপলব্ধি সেটা করতে পারি। বিএনপিরও তো আমরা দেখেছি, এবং তাদের তো অনেক রকম হেনস্থায় শিকার করতে হয়েছে, প্রত্যেকেই এবং হয়েছে। এটাও আপনি একটু আগেই বললেন যে 1500 বা 2000 লোককে বহিষ্কার করা হয়েছে। লক্ষণটা কি? আপনার একটা মানুষ সারা জীবন কি আপনি নির্বাচনের আগেই, নির্বাচন আগে করেছেন, আপনি নির্বাচন কি করবেন? না, নির্বাচন আগে করেছি কি জন্য? পরিশুদ্ধ করার জন্য। আচ্ছা। এবং পরিশুদ্ধটা শুধু মানে আমাদের দলে নয়, সারা দেশ যাতে একটা সংস্কারের আওতাভুক্ত থাকে আর কি। কি সংস্কার করলে দেশটা সত্যিকার অর্থে আগের যে ভুলগুলো ছিল এটা হবে না, বা আগের মতো মানুষের ব্যবহার বা রাজনৈতিক দলের যে ব্যবহার এগুলি জনগণের সঙ্গে হবে না বা রাষ্ট্রের সঙ্গে হবে না, সেগুলির কারণে কিন্তু 31 দফা সংস্কার আমরা 2 বছর 2.5 বছর আগে 62 দফা হয়েছে না, আগে 27 দফা হয়েছিল। তারপরে এটাকে আমাদের যোগ্যপদ সংস্কার কমিটির সুপারিশ, আমাদের 31 দফার সংস্কার একটা দেওয়া হয়েছে, যে সংস্কারের মধ্যে সবকিছু আছে। এটা কি আপনারা নির্বাচনের আগেই সবসময় বলেন নাকি? না, এই সংস্কার নির্বাচনের আগে না, এটা আমরা আগে যখন নির্বাচিত হয়েছিলেন তখন কিছু করেছেন? না, আমরা 2 বছর আগে 3 বছর আগে প্রায় 2.5 বছর, 91 থেকে 96, তারপর 2001 থেকে 5 পর্যন্ত ছিলেন। দ্যাট ইজ কল ইস্তেহার। একটা আমি জানি, আমার প্রশ্নটা পরিষ্কার যে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন কি এই যে একক ক্ষমতায় সর্বস্ব ক্ষমতা নিয়ে যে বসে থাকেন প্রধানমন্ত্রী, তখন প্রশ্ন করা যায় দলের ভিতরে? যায় না, কিন্তু এখন যাবে। ও আচ্ছা, এখন যাবে কেন? আমাদের এই গণ অভ্যুত্থানের কারণে? নো, এই আমাদের 31 দফা যে আমরা দিয়েছি সেটা গণ অভ্যুত্থানের 2.5 বছর আগে। আচ্ছা, তখন বলা হয়েছে, তখন বোধহয় শেখ হাসিনার এই অবস্থা দেখে আপনারা বুঝতে পেরেছিলেন যে নো, খুব ভালো, বুঝতে পারাটা কি আপনি মনে করেন অন্যায়? খুবই ভালো, লেসন নেওয়া তো খারাপ কিছু না। বলেন যে বহিষ্কার করা সেটাও তো খারাপ কিছু না, যদি দলের মধ্যে প্রবণতা আছে, এটা যেমন ঠিক, কিন্তু দলে এবং আপনি যদি বলেন ক্ষমতায় গিয়েও যদি কেউ করে এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো আপনি সেটা অবশ্যই দেওয়া উচিত। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা তো এমন না, অতীত অভিজ্ঞতা তো ভাই ব্রাদারদেরকে আরো বড় লোক করার অভিজ্ঞতা। 31 দফা সংস্কারের মধ্যেই মানে উল্লেখযোগ্য সংস্কার যেটা নিয়ে সবসময় আপনার একক ছত্র আপনার আধিপত্য থাকে সরকারের, সেখানে বলা আছে যে ভারসাম্যতা, ক্ষমতার ভারসাম্যতা থাকবে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের, যেটা আগে ছিল না, কোনো দলই ছিল না আর কি। তা আমরা তো এটা করেছি। এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক চিন্তা ভাবনা করেছে, 17 বছর ধরে নির্যাতিত এবং ওইখানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি তিনি দেখতেছেন, চর্চা না করলেও উনি ওখান থেকে কিছু উপলব্ধি করে সেগুলি মানে চিন্তা ভাবনা করে সেই 31 দফা, কিন্তু মানুষ যে আপনাদের বিশ্বাস করতে পারছে না। আপনি পারেন, বিশেষ করে আপনি কখন পারবেন? প্র্যাকটিক্যাল একটা জিনিস, আপনি এটা খাবেন না, কি আছে আপনি না খাওয়া পর্যন্ত আপনি বুঝবেন না। খেয়েছি তো এর আগে অনেকবার ভাই, তাহলে তা বাদ দেন, তাহলে রাজনীতি সেই জন্যই তো ছাত্রদের এই তাহলে একটা কাজ করেন, আপনি তো সাংবাদিক মানুষ, আপনি পুরাপুরি কালকে স্ট্যাটাস দিয়ে দেন যে আমরা সাংবাদিকরা আপনাদের ছাত্রদের সঙ্গে আছি, ছাত্ররা তোমরা নেমে যাও, সারা বাংলাদেশের লোক কোনো রাজনৈতিক দল আর দেখতে চায় না, কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না, রাজনীতি ছাড়াই আমরা এবং তোমরা আমি যেমন ছিল, আমরা আর তোমরা মিলে চলো দেশ শাসন করি, শুনবেন। হ্যাঁ, আপনি তো মানে ছাত্রদেরকে মাথায় তুলে দিচ্ছেন, মানে ওদেরকে ধ্বংস করছেন। আপনার যে কথা, আপনার এই কথায় ওরা কি করবে জানেন? এমনি তো পচে যাচ্ছে। আমরা চাই তারা ভালো থাকুক, সুন্দর হোক, সাবলীলভাবে রাজনীতিতে আসুক,
দেশটা গঠনের জন্য মাথায় চিন্তা ঢুকুক, 31 দফা পড়ুক, অথবা এখন যে সংস্কার কমিশনগুলি সংস্কার দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করুক। দুটো প্রশ্ন, আগামী দিনগুলিতে কিভাবে দেশ চলবে সেটার একটা নিশ্চয়ই সুন্দর একটা ব্যবস্থাপনা নিয়ে মাথায় নিয়ে তারা চিন্তা ভাবনা করুক বা তারা অংশগ্রহণ করুক। ভাই 8 তারিখে নতুন সরকার হয়েছে, 6 তারিখে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন, সেটা বিএনপির। যতগুলো বড় বড় পদ আছে সব বিএনপি এবং জামাত, এবং দুটো বলতে হবে এখন। হ্যাঁ, জামাত বিএনপি। এবং এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কে করলো? তারাই করেছে, তারাই করেছে। কে করেছে? বিএনপি করেছে। বিএনপি ক্ষমতা ছিল, বিএনপির ক্ষমতার অংশীভাগ হয়েছে। এখন কি বিএনপি ক্ষমতার? আমাকে একটু বলতে দেন ভাই। না, এখন কি আপনাকে আমি একটু বলতে দিতে হবে, প্রশ্নটা শুনতে হবে আগে আপনার। বলবেন যে প্রশ্নই তো করছি আমি প্রশ্ন করছি আপনাকে। আমি তো জানি না এখন কি বিএনপি ক্ষমতায়? আমি তো কিছুই জানি না, আমি খালি জানি যে এটা বিএনপির অ্যাটর্নি জেনারেল বিএনপির। না, হয়তো 2 দিন আগেই হয়ে গেছে। কি করে হয়েছে এই প্রশ্ন আপনার কাছে আমার। না, কি করে হয়েছে? আপনার অ্যাটর্নি জেনারেল নাই, আপনি অ্যাটর্নি জেনারেল থাকবে না। এই কারণেই তো আমাদের প্রশ্নটা, যে তাহলে তখন আপনি ছাত্ররা খুব ভালো, আবার যেই যখন ছাত্ররা এই প্রশ্নগুলো করছে আপনাদের বিভিন্ন ক্ষমতা নিয়ে যখন প্রশ্নগুলো করছে তখন ছাত্ররা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কি ক্ষমতাটা আছে এখন? আমাকে বলতে দেন, আমি বলছি। আমি তো জিজ্ঞেস করছি কি ক্ষমতা বলেন আপনি। আমি বলছি ভাই, আপনি আমাদের সাংবাদিক যারা বিএনপির সাংবাদিক তাদেরকে বসাচ্ছেন বিভিন্ন জায়গায় জোর জোর করে, সম্পাদক বানিয়ে দিচ্ছেন, প্রেস ক্লাবের মেম্বার বানাচ্ছেন। আপনি করছেন সেটা, আপনি নিজে বসছেন সেটা। আমরা হেঁটে হেঁটে বসছি, আপনি হ্যাঁ হেঁটে বসছেন। আপনি বসে যদি সব এখন যা কিছু ঘটছে এর যদি 5% বিএনপি করে থাকে, 95% লোক আদার্সরা করছে। আদার্সরা কারা? তারা তো চেনেই না ছাত্ররা সাংবাদিকদের। কারা চিনে না? সাংবাদিকদের চিনবে কি? তাহলে আপনারা নিজেরা করছেন। আপনারা নিজেরা করছেন। পেশাজীবী সাংবাদিকরা করছে ভাই। ভাই পেশাজীবী ভাই, আমাকে একটু বলতে দেন। আপনি তো বললেন, আমি একটা ন্যারেটিভ বলতে চাচ্ছি, আপনি শোনেন একটু ঠান্ডা মাথায়। কারণ বাংলাদেশটাকে আপনিও ভালোবাসেন, উনিও ভালোবাসেন, আমিও কম ভালোবাসি না। আপনি একটু শোনেন, একটা ন্যারেটিভ শোনেন। একটা ন্যারেটিভটা হচ্ছে যে এই যে 5 তারিখে ঘটনাটা ঘটে গেল, 8 তারিখে সরকার প্রতিষ্ঠিত হলো, এর মাঝখানে 3 দিনের যে ঘটনাটা আমরা সবাই জানি। এরপরে যেই সরকারটি এলো, প্রত্যেকটা পেশাজীবীর ক্ষেত্রে একটা বিশেষ রাজনৈতিক দল, 2টা দল আমরা জানি, তারাই ক্ষমতা বন্টন করে নিয়েছে, যেহেতু ছাত্রদের ওই পর্যন্ত যাওয়ার কোনো ব্যাপার ছিল না। এখন কিভাবে হয়েছে, কে করেছে, এই প্রক্রিয়া তো ভাই আমি দেখি নাই চাক্ষুষ। যা প্রতিক্রিয়া হয়েছে সেই হিসেবে বলছি ভাই, আমিও তো একজন মানুষ। যা করেছে ছাত্ররাই করেছে, ঠিক আছে। তখন তো আর ছাত্ররাই করেছে। ডক্টর ইউনূস তিনি তো সমাদৃত ব্যক্তি, আমরা সবাই জানি, এবং তিনি নিজেও বলেছেন যে আমার মানে নিয়োগকর্তা হলো ছাত্ররা, এবং ছাত্ররা সমস্ত উপদেষ্টারাও বসিয়েছে। এবং উপদেষ্টাদের সম্বন্ধে আপনি একটা মানে ভালো সাংবাদিক, আপনি জানেন এখন যে উপদেষ্টারা আছে এর মধ্যে 2-1 ছাড়া দেশ পরিচালনে অথবা আপনার প্রশাসন পরিচালনে কতটুকু পারদর্শী এবং তারা কতটুকু ক্যাপেবল হবে, এটা আপনি কিন্তু চিন্তা করতে পারেন। আমরা একটু ওনার ন্যারেটিভ বা ওনার প্রশ্ন শুনে আসি। আমার ন্যারেটিভটা খুব পরিষ্কার হচ্ছে যে আমরা যখন এই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক আচরণ দেখছি অনেক গুরুত্বপূর্ণ মানুষদের কাছ থেকে, একটি পত্রিকায় 25 বছর ধরে একজন সম্পাদক ছিলেন, হঠাৎ করে সম্পাদক পরিবর্তন, এবং একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজন বিভিন্ন জায়গায় সম্পাদক। ছাত্র বা ছাত্রনেতাদেরও তো আমরা বিভিন্ন মানে মিডিয়া আউটলেটে গিয়ে প্রভাব বিস্তার করবার, সেটাকে তো আমি সমর্থন করছি না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ছেলেটি 20, 22, 25 বছর বয়স, সে তো চিনবে কি করে 50-60 বছরের ওই কে আমাদের অমুক চৌধুরী সাহেব বা অমুক এত বড় নেতা? ক্ষমতাই তো সবকিছু চিনিয়ে দেয় বটে, কিন্তু আমি যখন বিএনপি করছি তখন আমি এই চেনার ক্রীড়নক হিসেবে কাজ করছি যে আসেন ভাই আমি বিএনপি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই নিয়োগগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে বা এই নিয়োগগুলো যদি অন্যায় হয়ে থাকে, তাহলে এটিকে সংশোধন শুধরাবার দায়িত্ব কার? সরকারের। আমি ছাত্রদের বলছি, সরকার করলো না কেন? সরকারে কি বিএনপির বা অন্য কোনো দলের কোনো প্রতিনিধিত্ব আছে? করলো না কেন? আমাকে এই প্রশ্নের সরকারের অংশীদারিত্ব আছে, অথবা আরেকটা সরকারের অংশীদারিত্ব, বিএনপির অংশীদারিত্ব আছে। যতগুলা সচিব হয়েছে তার 90% আমি সরকারে জিজ্ঞেস করছি ভাই, এখনো 90% সচিব এখনো আছে,
ওই যে আগের যে আপনি তো সচিবগুলো জানেন, আছে এই যে কি জানি বলে শব্দটা, ভূতাপেক্ষী বেতন দিয়ে এটা দিবে। আপনার 2008 সালের সচিবদেরকে টাকা দিয়ে সবাইকে কোটি কোটি টাকা দিয়ে সব সচিব বানিয়ে ফেলা হচ্ছে। আপনি লিস্ট নিয়ে বসেন না, তারা আমার কারা? প্রশ্ন হচ্ছে, বানাচ্ছে কে? আমারও তো সেই আমি প্রশ্ন। বিএনপি আমারও তো না, সেই আমার প্রশ্ন। আমার চলেন আমরা ওনাকে প্রশ্ন করি। না, 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 আপনি কেন, বুঝতে কেন? পারেন আমি না, তো ওনাকে বুঝতে ক্ষমতায় পারেন না। দেখছি না। আমরা তো ক্ষমতা আমি নাই। আপনার কথাটা অ্যাডমিট করছি। তাহলে ঠিক আছে, এখানে তো আমি আমরা যদি- সবাই মিলে সরকারকে প্রশ্ন করি যে ভাই এগুলো কি হচ্ছে। তাহলে বলেন। হ্যাঁ, তাই তো বলতে হবে। অসুবিধা নেই। হ্যাঁ। সেটা যদি- আপনাকে তাহলে তাই কি বলতে হবে, হচ্ছে? সবাইকে মিলিয়ে বলতে হবে যে সরকার আমি যদি উল্টা প্রশ্নটা করি, বিএনপি খুব বেশি আন্দোলন বা খুব বেশি কিছু করছে না, কারণ তারা প্রশাসন সাজাচ্ছে সরকারের সাথে মিলে যাতে ইলেকশনটা ঠিকঠাক মতো করা যায়, আমরা তো ইলেকশন ঠিকঠাক মতো করতে এই চাই। জন্যই তারা কোনো অত বেশি ঝামেলা করছে না। আপনি কি ঝামেলা চান? অবশ্যই চাই। কেন চান? এইগুলো নিয়ে প্রশ্ন চাই যে আমি যোগ্য না, আপনি আমাকে এনে ওনার আসনে সেই বসিয়ে সেগুলো তো দিয়েন আমরা না। বলছি, সেগুলো তো বলছি আমরা। সেগুলো আপনি ওনার আসনে আমাকে বসিয়ে দিয়েন না, সেখানে তাই ভাই, হচ্ছে। সেগুলো কিন্তু আমরা বলছি কিন্তু। এবং এখানে আমরা যেখানে ফিক্সিং এর মতো ব্যাপার ঘটে যাচ্ছে। নো 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 ম্যাচ ফিক্সিং করছে যারা, তাদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন। আপনি বোধহয় মানে আপনার বেশি জানার কথা, কিন্তু আমরা তো রাজনৈতিক ব্যক্তি, আমরা তো ঘুরে ফিরে দেখি। আপনারা কোনো একটা জিনিসে ফোকাস করেন খুব ভালো করে করে ওইটার ন্যারেটিভটা নিয়ে আপনারা লিখেন বা বলেন, বা এটা নিয়ে একটা মানে তর্ক বিতর্ক যেটা জান না কেন। আমরা তো সব জায়গাটাই দেখি। আমাদের এখানে যে কথাটা আপনি বলছেন আসলে কিন্তু ওইটাই হচ্ছে যে কেউ কেউ মদদ দিয়ে এই ছাত্রদের মাথা খারাপ করে, এবং কোনো একটা বিশেষ দল, আপনি জানেন যে এখানে বিএনপির কোনো ইয়ে নাই, আর বিএনপি যেখানে যেখানে ভুল হচ্ছে সেখানে আমাদের মহাসচিব হোক, আমাদের স্পোকসম্যান হোক, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে ইন্টারভেন করছেন যে এগুলি ঠিক হচ্ছে না। আমরা কিন্তু ঠিকের পথে, আমরা ঠিক করার পথে। আপনার কথার সঙ্গে আমি একমত যে আমরা চাই যে একটা ঠিকভাবে দেশটা চলুক, ঠিকভাবে একটা গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন হোক, এবং সেখানে যাতে আর এই ফেসিবাদের উত্থান না হয়, সেই জন্যই কিন্তু আমাদের 31 দফাটা দেওয়া। এবং সেখানেই আমি যে কথাটা বলতেছিলাম, আপনারা ব্রেক করে দিয়েছেন, যে আমরা 31 দফার মধ্যে ওই ক্ষমতার ভারসাম্য, আমরা প্রধানমন্ত্রী পরপর 2 বার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, পরপর আপনার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষমতা, প্রতিশ্রুতি। হ্যাঁ, এটা প্রতিশ্রুতি নয়, সংস্কার। ভালো লাগে শুনতে। ভালো না, প্রতিশ্রুতি সবসময় ভালো লাগবে। প্রতিশ্রুতি কোনো সময় কেউ ফিল আপ করতে পারে নাই, কিন্তু সংস্কার একটা জিনিস, প্রতিশ্রুতি একটা জিনিস। সংস্কারটা আপনি করলেন, ইটস এ ল, ইট হ্যাজ টু বি ডান হোয়েভার হি মে বি অ্যান্ড হুইচ পার্টি কামস টু ইন দ্য পাওয়ার। আপনাকে এটাই মানতে হবে যদি আপনি এটাকে। কিন্তু ভাই, আপনার এই বক্তব্যগুলো তো আমরা রাজনৈতিক মঞ্চের টেবিলে চেয়ারে শুনি। আমার একটা প্রশ্নের কথা বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সব যেভাবে দখল হয়, ঠিক একই প্রক্রিয়ায় এবার সব দখল হয়েছে, আরো বেশি। আগে সমস্ত প্রতিষ্ঠান এইটা তো আমি জানি না, এবং আমি না জানলে তো বলা উচিত হিসেবে আপনাকে বলা উচিত। দখল হয়েছে আমি দেখেছি যে আমার যারা প্রেস ক্লাব সেটাও দখল হয়ে গেল, এবং আগামী 1 বছর সেখানে নির্বাচন হবে না। আমাদের এটা আপনাদের ব্যাপার ভাই, আপনারা পেশায় এরকম হয়েছে। আপনি ডাক্তাররা পিজি হাসপাতালের প্রফেসররা অফিসে যেতে পারে না। 2000 শিক্ষকের চাকরি গেছিল, আবার সেই চাকরি ফেরত দেওয়া হচ্ছে। আবার সরকারই বলছে, বা সরকারের ভেতরে থাকা লোকজন, যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত না করা পর্যন্ত, বা তাদের পক্ষে যারা কথা বলবে তাদের কলম ভেঙে দিতে হবে। কে বলছে? এবং আপনি যেটা বলছেন, এই কথাটা কে বলেছে? উই আর লুকিং ফর শত্রুজ। চেয়ারে বসলে এরকম কথা আমরা যেমন শুনেছি, তারপরে একবার শুনেছি ধাক্কা দিলেই পড়ে যাবে, মখা আলমগীর সাহেব বলেছিল। ওই চেয়ারে যারা বসে এই ধরনের কথাবার্তা বলে। তাহলে কারা এটা? এখন চেয়ারে কে বসে? অবশ্যই যারা বসেছে, এটা আপনিও জানেন, আমি জানি। আমি তো তাদের মুখপাত্র না, আমি যেটা বলতে চাচ্ছি আমাকে ওই পর্যন্ত যেতেই দিচ্ছেন না। আমাকে ওই পর্যন্ত যেতে দেন প্লিজ, আমাকে 3টা বাক্য বলতে দেন। ঠিক আছে, উনি 3টা বাক্য বলবেন, আমি 5টা বাক্য বলুক। ঠিক আছে, আচ্ছা বলেন, 5টা বাক্য বলেন। সেটা হচ্ছে যে কোনো কোরাসে কিন্তু কেউ কোনো দল কথা বলে না। একটা জিনিস যখন গড়ে উঠতে থাকে, নানামুখী প্রবণতা থাকে, প্রত্যেকে ফেরেশতা নন। একটা বড় আন্দোলন থেকে বঙ্গবন্ধুর মতো নেতাই এসছে, সাথে তাজউদ্দিন, আরো 5-7 জন বড় নেতা ছিল।
যতই সমালোচনা করি, এটা আমাদের 69-70-এর অভিজ্ঞতা বলে। এত বড় একটা গণ অভ্যুত্থান থেকে কয়েকজন নেতা তো আসছে, সেটা 158 জন হতে পারে না, সেটা 3-4 জন 5 জনই হবে। এখন এই 3-4 জন 5 জনকে এখন আমরা তো জানি না ভিতরে কি ঘটনা ঘটছে। আবার এটাও ঠিক যে সেখানে যে নানান রকম অন্যায় অবিচার হচ্ছে সেটাও আমরা কিছুটা বুঝতে পারছি। তবে অভিপ্রায় সম্পর্কে আমার কোনো অস্বস্তি নাই। অভিপ্রায়টা হচ্ছে যে এই বড় রাজনৈতিক দলগুলোর যে এই শ্রেণী চরিত্র এবং তাদের যে লুটপাটের রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে, এইটা এই ছাত্র জনতার দাবি এবং সাধারণ মানুষের দাবি, সেটা আছে বলেই এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরেও এত বড় একটা ম্যান্ডেট মানুষ দিয়েছে তাদেরকে যে আপনারা কাজ করেন। এখন তারা যদি না পারে, তার মানে সেই ছাত্রদের বা অমুকের ব্যর্থতা, অমুক সাহেবের ব্যর্থতা, তমুক সাহেবের ব্যর্থতা, সেটা আলাদা কথা, কিন্তু এই স্পিরিটটা কিন্তু একদম জুলাই আগস্টের স্পিরিট যে আমরা, আমাকে শেষ করতে দেন প্লিজ, আমরা ওই জায়গাটা বেশি হয়ে গেছে। আর দুটো লাইন। এখন এই স্পিরিটটার কতখানি পক্ষে বিএনপি যে আমরা এইটুকু কাজ করব, করার জন্য যতটুকু সংস্কার আপনারা করেন, করে একটা ইলেকশন দেন, এবং সেখানে যদি ছাত্ররা কোনো ঝামেলা করে, ওকে আপনারা সরকার থেকে সরে যান, আপনাদের রাজনীতি করতে হলে এখান থেকে। একদম স্পষ্ট দাবি, এবং স্পষ্ট দাবি তাদেরকে মানতে হবে, এবং এই স্পষ্টতা, এই সততা সকলের মধ্যে চাই, বিএনপির মধ্যে যেমন, ছাত্রদের মধ্যে যেমন, সরকারের পক্ষে। ধন্যবাদ রশিদুজ্জামান মিল্লাত। 100% এই স্পিরিটের সঙ্গে বিএনপি আছে। আপনি যেটা বললেন, আমরা সংস্কার করে একটা নির্বাচন চাই, নির্বাচনটা দিতে হবে। নির্বাচনের মাধ্যমে আপনি যদি আবার পরীক্ষা করতে চান, আপনি তো ধরেন আপনি খুব খারাপ প্রকৃতির একটা লোক ছিলেন, আপনি গাঁজা খেতেন, মদ খেতেন, মানে বাউন্ডেলে ছিলেন, ঘরে যেতেন না। এক সময় আপনাকে আপনার মানে গার্ডিয়ান বাবা মা ধরে এনে বলল, বাবা তোমার এই জিনিসটা ভালো না, তুমি যা করছো এটা ঠিক না, তোমাকে ঠিক হতে হবে। আপনি রাজি হলেন, আপনি রাজি হয়ে প্রমিস করলেন যে বাবা আমি আর করব না। তারপরে যদি আপনি করেন তাহলে তো আপনি ভালো লোক নন। 3 দলীয় জোটের রূপরেখা আপনারা করেছিলেন, মানেন নাই। আমি তো আপনার সঙ্গে কথা বলিনি, লেট মি ফিনিশ। আপনার আর যদি আপনি ওই কথায় আমি যে বয়ানগুলি দিলাম, 31টা দফা দিলাম, এটা যদি আপনি যদি মেনে যদি চলেন, তখন কিন্তু আপনার বাবা মা গার্ডিয়ান যারা আছে সবাই বলবে যে ইয়েস, আগে সে খারাপ ছিল, রেডিক্যালি সে মানে চেঞ্জ হয়ে গেছে, তার কথা সঠিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনাকে এই পরীক্ষাটা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই যে ভূতপূর্ব বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না। ভূতপূর্ব জিনিসগুলো হয়ে গেছে জন্যই, শুধু আওয়ামী লীগের জন্য, শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্য। ওকে, সবার জন্য। ভূতপূর্বটা শুধু আওয়ামী লীগের জন্য না। আপনি কি আওয়ামী লীগের সদস্য নাকি? না, মানে ভূতপূর্ব করা যাবে না বললেন তো, কিন্তু আওয়ামী লীগ এই করে বলেছে, কারোটাই না। আমি বলছি কারোটাই না। আপনি না, যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে আপনারটা শুনবেন না এটা। আর যদি আওয়ামী লীগের না নিরপেক্ষ লোক হয়ে থাকেন তাহলে কথা বলতে সুবিধা হবে। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে আমার কথাগুলি বুঝতে হবে। আমরা চাই না এই ফেসিবাদ, এটা আওয়ামী লীগ। আমরা তো দেখেন এই সরকার বলছে এবং ছাত্ররা বলছে, আমরা কিন্তু ওইভাবে রিয়েক্ট করি নাই। এই ছাত্ররা বলেছে যে এই দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না, এই দেশে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগে ইলেকশন করার মতো কোনো যোগ্যতা নাই, তারা হারিয়ে ফেলেছে। মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা কিন্তু এটার কোনো রিয়েক্ট করিনি, কারণ এটা তো দেশটা তো আপনার আমার, এই যে ক্যামেরাম্যান চালাচ্ছে ওনার সারা দেশের সবার। এই দেশের মানে আপনি একা মালিক যদি চিন্তা করেন যে আমি একটা বড় মালিক, তা কিন্তু নয়। সমান অধিকার সবার, সবাই মিলে এই দেশের মালিক। আপনি যদি চিন্তা করেন যে আমাদের আগের বিষয়গুলি যেগুলো হয়েছে সেগুলি আবার হবে, এরা আসলে আবার হবে, এই জন্য আমাকে নতুন দল একটা গঠন করতে হবে। সেটাকে লালন পালন করতে 20 বছর যদি সময় লাগে লাগুক, 40 বছর সময় লাগে লাগুক, না হয় 53 বছর আরও যাক, তারপরে একটা সুন্দর এই লোকগুলি সব মারা যাবে, নতুন প্রজন্ম আসবে, তারপরে তারা এসে
তখন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, উনিও থাকবেন না, তারপরে দেশ ভালো চলবে। না, clear, ওই চিন্তা যদি clean heart থাকে, করা যাবে, এর মধ্যে অসুবিধা নেই। ওই চিন্তা যদি থাকে তাহলে দিস ইজ ডিফারেন্ট কেস, আপনার মধ্যে থাকতে পারে। র্যাব তৈরি হবে। কিন্তু আমাদের 90% লোকের মধ্যে এটা নাই। বাংলাদেশের লোকের মধ্যে আছে যে আমরা এখন দেখতে চাই, যেহেতু একটা কমিটমেন্ট নিয়ে এই 15 বছরের যে ব্যাড এক্সপিরিয়েন্স, আগেরগুলি বাদই দিলাম, আগেরগুলো ছোট এক্সপিরিয়েন্স ছিল, আর এই 15-17 বছরের যে ব্যাড এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা একটা সুযোগ দিতে চাই কোনো দলকে, যে দল এসে তাদের কথাগুলি, যে কথার সঙ্গে কাজের মিল রাখবে, সেটা আমরা দেখতে চাই। দেখে যদি আপনি 1 বছর 2 বছর বুঝতে পারবেন, 2 বছর পরে যদি বুঝতে পারেন, তখন 90% এখন লোক কিন্তু এরকম না। এই শেখ হাসিনা চলে যাবে আমরা কেউ ভাবি নাই, এই পালিয়ে যাবে এবার কেউ ভাবি নাই, আর একদিনে কিন্তু পালিয়ে গেছে। এবং আমরা যদি ধরেন আমরা সরকার গঠন করলাম, সাপোজ নট দ্যাট আমরা, আমি জাস্ট এই কথাটা শেষ করছি, সরকার করে যদি 1 বছরের মধ্যে যদি মানুষ বুঝতে পারে যে না, আমরা কমিটমেন্ট রক্ষায় যাচ্ছি না, আমরা কমিটমেন্ট যেগুলো করেছি সেগুলো থেকে বিচ্যুতি ঘটছে, আমরা কিন্তু 1 বছরের বেশি থাকতে পারবো না। এই দেশের মানুষ খুবই সচেতন এখন। ধন্যবাদ। মাহবুব আজিজ, ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, 1996 সালে যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনা 21 বছরের 2 মিনিট, হ্যাঁ 21 বছরের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন যে একবার মাত্র সুযোগ দিন, আপনার মনে আছে নিশ্চয়ই সকলে। এবং এই ক্ষমা প্রার্থনা অথবা এই সুযোগের কথা আমরা সবসময়ই শুনি। তবে অবশ্যই আমরা চাইব যে এই প্রক্রিয়া যেগুলো নিয়ে কথা হয়েছে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে, এর পরবর্তীতে যেই কাজগুলো হবে তাতে সকলের মধ্যেই অন্তত স্পষ্টতা থাকবে, পেশাজীবীদের মধ্যে থাকবে, অন্যান্য বিষয়গুলোতে থাকবে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। পেশাজীবীদের মধ্যে নাই, রাজনীতিদের মধ্যে তো আগেও কখনো দেখা যায়নি। এখন যারা উঠতি রাজনীতিবিদ হতে চাচ্ছেন তাদের মধ্যে অনেক অস্পষ্টতা দেখা যাচ্ছে বলেই তো অনেক সংশয়, এবং এই সংবিধান নিয়ে নানান রকম বিষয় নিয়ে যেই কথাবার্তাগুলো আসছে সেগুলোও অপ্রয়োজনীয়। মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাও অপ্রয়োজনীয়। তখন মনে হয় যে এদের ন্যারেটিভটা হয়তো আওয়ামী লীগ বিএনপির ন্যারেটিভের মতো। যখন আওয়ামী লীগ রাজনীতি করতো তার বিরুদ্ধে গেলেই বলতো এই বিএনপি জামাত, আর বিএনপি তখন বলতো এই আওয়ামী লীগ বাকশালী। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন এই শূন্যস্থানটা পূরণ করবার জন্য নানান রকম ন্যারেটিভের চেষ্টা করা হচ্ছে। এই ন্যারেটিভগুলো খুব সিরিয়াসলি কিনা তা জানি না, কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং এই ভ্যাকুয়ামটা কি করে পূরণ হবে, এটা যেন বিএনপি এবং ছাত্ররা সকলেই খুব জোর চেষ্টা চালাচ্ছে। তবে সব কিছু মিলিয়ে যেটা মনে হয় যে আমরা যদি সকলেই খুব বেশি একদম খুব পাগল না হয়ে যাই ক্ষমতার জন্য, তার চেয়ে একটা কাঠামো তৈরি করতে চাই। শ্রেণী চরিত্র বলে তো রাজনীতিতে একটা কথা আছে, যে আমরা শ্রেণী চরিত্র এবং এই যে ক্লাস যেই ব্যাপারটা, সেই ক্লাসে আওয়ামী লীগ বিএনপি একই তো, এবং সেটা আমরা দেখেছি এর আগে, জাতীয় পার্টিকেও দেখেছি। সেই জায়গার থেকে আমরা নিশ্চয়ই ডিক্লাসড কোনো সরকার পাবো না, আমাদের এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে যেতে হবে। সেটা ডিসাইড কে করবে? জনগণ করবে। জনগণকে ক্ষমতাটা দিতে হবে। সংবিধান সেই কারণে কিছুটা হলেও সংস্কার করতে হবে যাতে ভোটটা হয়। আপনি রাতের বেলা যে ভোট, এই সমস্ত ব্যাপার তো রাজনৈতিক দলই তৈরি করে ফেলেছিল। আবার যেন এই ছাত্ররা না বানাতে পারে এমন কোনো বুদ্ধি, আবার যেন বিএনপি না বানাতে পারে নতুন কোনো বুদ্ধি, আবার যেন জামাত না বানাতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সকলের একমত। ধন্যবাদ মিস্টার মিল্লাত। দিস ভেরি গুড। লাস্ট আপনার কনক্লুশন ওয়াজ ভেরি গুড উইথ মি। আমি যেটা বলতে চাই সেটাই আপনি বললেন, সেই এটাই হওয়া উচিত। আপনার 21 বছর পরে শেখ হাসিনা এসে যে কমিটমেন্ট দিয়েছিলেন, আপনি তার ব্যত্যয় ঘটেছে মানে সম্পূর্ণ 100%, এটি আপনি বললেন। দিস শেখ হাসিনা, এবং দ্যাট ইজ ওয়াই শি হ্যাজ টু গো লাইক দ্যাট। খালেদা জিয়া সেভাবে যায়নি। খালেদা জিয়া হ্যাঁ ওই সময় ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের থাকতে পারে জন্য, কিন্তু তাকে কিন্তু এইভাবে পলায়ন করতে হয় না। থাকতে পারে না, আছেও আছে না, থাকতে পারে। আমি বলছি স্ট্রেইটে বলা ভালো, কিছু ভুল ত্রুটি তো আছে, বা কিছু বলেন বা বেশি বলেন কম বলেন, আছে ভুল ত্রুটি থাকতে পারে মানেই তো কিছু ছিল, থাকে, সেটাকে সংশোধন করার জন্যই তো আমরা এখন নির্ভর করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সমস্ত বক্তব্য সারা দেশে সমাদৃত হচ্ছে, আপনিও শুনেছেন বক্তব্য, সেই বক্তব্যগুলি
তাকে তো আমরা পরীক্ষা করেছি, একবারও করিনি। তাকে যদি আমরা আগামী দিনে যদি দেখতে পাই রাষ্ট্রপ্রধান হিসাবে বা রাষ্ট্রের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে তিনি যদি এই 31 দফা যদি পূর্ণ করতে পারেন, তাহলে তো নিশ্চয়ই তিনি আরও সমাদৃত হবেন এবং দেশটা সকলকে নিয়েই চলতে হবে। এখানে আমরা কাউকে বাদ দিয়ে চলতে চাই না, এই দেশটা সবাই মিলে চলতে চাই। যারা শুধু এই দেশকে লুটপাট করেছে, ফেসিবাদ আনয়ন করেছে এবং দেশের একনায়কত্ব কায়েম করেছিল, তাদের ছাড়া সকলকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব আজিজ এবং মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আকাঙ্ক্ষার কথা আমরা শুনেছি, এই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশের জনগণের সবার মধ্যে আছে, তরুণ, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবার মধ্যে আছে, এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে যারা নীতি নির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার সব করতে পারবে সেটা যদি তারা মনে করেন ভুল করবেন, তাদের কাছে যদি কেউ প্রত্যাশা করেন সেটাও ভুল হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে, নিঃসন্দেহে এর কৃতিত্ব বাংলাদেশের জনগণের, অবশ্যই ছাত্রদেরও। কিন্তু ছাত্রদের এবং জনগণের নামে যদি কেউ এই কৃতিত্ব একা নিতে চান, সেটা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, বিএনপি, জামাত, কেউ, সেটাও তাদের জন্য ভুল হবে। সব কথার মূল কথা যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ দরকার, এবং গণতন্ত্রের ভিত্তি হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, এবং এগুলো করতে গেলে নিঃসন্দেহে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। আবার সেরকম একটা ভালো নির্বাচন করবার জন্যে কিছু কাঠামোগত সংস্কার, কিছু জায়গায় সংস্কার করতে হবে, এবং সেটা না করা ছাড়া আসলে এই নির্বাচন করা সম্ভব না। কিন্তু কালক্ষেপণ অনেক সময় উদ্দেশ্যের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে, কাজে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব, কারণ বাংলাদেশের ইতিহাস আছে 90-এ এক সরকারের 9 বছরের এক শাসককে বিদায় করবার পরে মাত্র 3 মাসেই কিন্তু অভ্যুত্থানোত্তর পরিস্থিতি কিন্তু একটা নির্বাচন করা সম্ভব হয়েছিল, এবং পরবর্তীতে এভাবে অনেকবার সম্ভব হয়েছে। এবার হয়তো 3 মাসের জায়গায় 6 মাস, 1 বছর যাই লাগুক না কেন, বা আরও খানিকটা বেশি সময়, কিন্তু নির্বাচনের কোনো বিকল্প আসলে নেই। আর জনগণ ডিসাইড করবে, যারা ক্ষমতায় যাবেন তারা খারাপও হতে পারেন। পৃথিবীতে বহু নজির আছে যে সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে পৃথিবীখ্যাত স্বৈর শাসক হয়েছেন। এই নজির পৃথিবীতে আছে, কিন্তু আমরা আশা করব যে কেউ সেটা হবেন না, এবং হলে এই ধরনের শাসকের পরিণতি কী হয় অন্য দেশের দিকে তাকাবার দরকার নেই, সেটা বাংলাদেশেই 5ই আগস্টে আমরা দেখেছি। কাজে আমরা আশা করব সবার শুভবুদ্ধির উদয় হোক, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে, এবং সামগ্রিকভাবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।